ইসরায়েলি বাহিনীর হাত থেকে মুক্তি পাওয়ার পর যখন বিপুল করতালির মাধ্যমে তাকে অভিবাদন জানানো হচ্ছিল, তিনি বলেছিলেন, ফিলিস্তিনের জন্য আমরা যা করছি তা বেয়ার মিনিমাম, অর্থাৎ যা করা উচিত তার চেয়ে অনেক অনেক কম। ইসরায়েলি বাহিনীর হাত থেকে 6 অক্টোবর বাংলাদেশ সময় রাত 10:45টার দিকে গ্রিসের রাজধানী অ্যাথেন্সে সাংবাদিকদের সামনে এই কথাগুলো বলেছিলেন জলবায়ু ও মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। সবাই যখন তার উচ্ছ্বসিত প্রশংসা করছিলেন তখন তিনি বলেছিলেন, আমি কারাগারে যে নিপীড়ন ও অত্যাচার ভোগ করেছি তা নিয়ে দীর্ঘ সময় হয়তো কথা বলতে পারি, কিন্তু বিশ্বাস করুন এটি কোনো গল্প নয়। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের চোখের সামনে একটি গণহত্যা চলছে, একটি লাইভ স্ট্রিম করা গণহত্যা। আমাদের আন্তর্জাতিক ব্যবস্থা ফিলিস্তিনদের প্রতি বিশ্বাসঘাতকতা করছে। এই ব্যবস্থা সবচেয়ে নৃশংস যুদ্ধাপরাধ প্রতিরোধে সম্পূর্ণ অক্ষম। আমি কখনোই বুঝতে পারি না মানুষ কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে যে তারা ইচ্ছাকৃতভাবে লাখ লাখ মানুষকে ক্ষুধার মুখে ঠেলে দেয়। এই মানুষগুলো একটা অবৈধ অবরোধের মধ্যে আটকা পড়ে আছে, দশকের পর দশক ধরে অব্যাহত দুর্ভোগ, নিপীড়ন, বর্ণবৈষম্য ও দখলদারিত্বের শিকার হচ্ছে। গ্রেটা থুনবার্গ অভিযোগ করেন, এই গণহত্যা আমাদের সরকার, প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সহায়তায় চলছে। এই সহযোগিতা বন্ধ করা আমাদের সকলের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি বলেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মাধ্যমে আমরা যা চেষ্টা করেছি তা হলো, আমাদের সরকারগুলো যখন তাদের আইনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে তখন আমরা নিজেরা এগিয়ে এসে দায়িত্ব নিয়েছি। কেউ বলতে পারবে না যে আমরা জানতাম না, ভবিষ্যতেও যেন কেউ এই দাবি না তুলতে পারে। আমরা কোনো বীর নই, আমরা যা করেছি তা ন্যূনতম। গাজার অবরোধ অবিলম্বে তুলে নিতে এবং অস্ত্র সরবরাহ বন্ধ করতে সবাইকে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন গ্রেটা থুনবার্গ। সুমুদ ফ্লোটিলা নিয়ে সবশেষ গণমাধ্যমে যে তথ্য এসেছে তাতে দেখা যাচ্ছে ইসরায়েলি বাহিনী সুমুদ ফ্লোটিলার যে মানুষগুলোকে আটক করেছিল তাদের সবাইকে শেষ পর্যন্ত মুক্তি দিয়েছে এবং অনেকেই নিরাপদে নিজ নিজ দেশে পৌঁছেছেন। শান্তির নিঃশ্বাস ফেলছেন তো? একটু থামুন। এই নিরাপদে পৌঁছানোর আগে ফিলিস্তিনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে এই কাফেলার সাথে কি কি হয়েছে জানেন তো? We were left without fresh water for over 2 days. এই ভিডিও বার্তাটি জানান দিচ্ছে যে গাজায় ত্রাণ পৌঁছানোর সব রাস্তা যখন বন্ধ, তখন ইসরায়েলের অবরোধ ভেঙে ত্রাণ সামগ্রী নিয়ে যুদ্ধবিধ্বস্ত গাজায় যেতে চেয়েছিল যে 44টি নৌযান এবং তার মাঝে যে শত শত মানবাধিকার কর্মী ছিলেন তাদেরকে আটক করে ইসরায়েলি বাহিনী এবং তাদের সঙ্গে ভয়ঙ্কর ও সহিংস আচরণ করেছে। সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়া অনেকেই আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন তাদের প্রতি সারাক্ষণই অস্ত্র তাক করা ছিল, কুকুর লেলিয়ে দেওয়ার ভয় দেখানো হয়েছে তাদের, খাবার দেয়া তো দূরে থাক, এমনকি পানি পর্যন্ত পান করতে দেওয়া হয়নি, অনেককে প্রয়োজনীয় ওষুধ পর্যন্ত নিতে দেওয়া হয়নি। ইসরায়েলি বাহিনী তাদেরকে হাঁটুতে ভর দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে বাধ্য করেছে, চড়-থাপ্পড়ও মেরেছে অনেককে। বিশেষ করে গ্রেটা থুনবার্গকে মাটিতে টেনে হিঁচড়ে নেওয়া হয়েছে, ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য এবং মিথ্যা প্রচারণার কাজে ব্যবহার করা হয়েছে। যদিও অধিকার কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের এই অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়, তবে দেশটির চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির অধিকার কর্মীদের সঙ্গে যথোচিত আচরণ করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কিন্তু কেন তাদের এই ক্ষোভ, বিশেষ করে গ্রেটা থুনবার্গের প্রতি কেন? কারণ গ্রেটা থুনবার্গ সুইডেনের বাচ্চা একটা মেয়ে, কিন্তু মহাশক্তিধর পিশাচ বেঞ্জামিন নেতানিয়াহুর কলিজা নাড়িয়ে দিয়েছে। গ্রেটা মূলত পরিচিত পরিবেশবাদী হিসেবে। মাত্র 15 বছর বয়সে ফ্রাইডে ফর ফিউচার আন্দোলন শুরু করে সে স্কুল বর্জন করার মাধ্যমে প্রতি শুক্রবার স্কুলে না যেয়ে সুইডিশ পার্লামেন্টের সামনে জলবায়ু পদক্ষেপের দাবিতে বিক্ষোভ শুরু করে সে। টানা 2 বছর নিয়মিত শুক্রবারে স্কুল বাদ দিয়ে পার্লামেন্টের সামনে জলবায়ু পদক্ষেপের দাবিতে সোচ্চার ছিল গ্রেটা। তার সাহসী বক্তৃতা এবং তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার ক্ষমতা তাকে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে নিয়ে আসে।
সে জাতিসংঘের মঞ্চে বক্তৃতা দিয়েছে এবং পরিবেশ রক্ষার জন্য বৈশ্বিক নেতাদের প্রতি কঠোর সমালোচনা করেছে। গ্রেটা তার সরল কথা এবং দৃঢ় অবস্থানের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত যেমন হয়েছে, তেমনি সমালোচিত হয়েছে বিভিন্নভাবে, বিতর্ক উঠেছে তার বিভিন্ন বক্তব্য নিয়ে। এবারও গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যখন বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। নানা দেশের বেশ কিছু মানবাধিকার কর্মীদের সমন্বয়ে 12 সদস্য বিশিষ্ট একটি স্টিয়ারিং কমিটি থাকলেও আয়োজনের মূল কেন্দ্রবিন্দু যে 22 বছর বয়সী সুইডেনের কিশোরী গ্রেটা থুনবার্গ, সেটা বলাই বাহুল্য। আমাদের মনে থাকার কথা, এই বছরের জুনে গ্রেটা মাদলিন নামের একটা ছোট্ট জাহাজে করে গাজার দিকে যাত্রা শুরু করেছিল এবং তখনই তাকে গ্রেপ্তার করে দেশে পাঠায় ইসরায়েলি বাহিনী। তাতে করে কিন্তু গ্রেটা থেমে যাননি। এরপর আরও বড় পরিসরে সুমুদের আয়োজনে যুক্ত হন। এই অধিকার কর্মীদের মাঝে গ্রেটা ছাড়াও ছিলেন নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডেলা ম্যান্ডেলা ও কয়েকজন ইউরোপীয় আইন প্রণেতা, সাংবাদিক, বাম রাজনীতিবিদরাও। আমরা জানি যে শুরু থেকেই সুমুদ ফ্লোটিলার সমন্বয়ক হিসেবে 12 জনের একটি টিম স্টিয়ারিং কমিটি হিসেবে কাজ করে এসেছে। সেই তালিকার একেবারে শুরুতেই গ্রেটার নাম থাকলেও 25 সেপ্টেম্বর গ্রেটা কমিটি থেকে পদত্যাগ করেছিলেন। কারণ জানেন, বেশ কিছু আন্তর্জাতিক মিডিয়া বলছে কমিটির ভেতর কমিউনিকেশন পলিসি ও মিডিয়া স্ট্র্যাটেজি নিয়ে নিজেদের দ্বন্দ্বের কারণেই গ্রেটা তার নাম সরিয়ে নিয়েছিলেন। গ্রেটার মনে হয়েছে সুমুদ ফ্লোটিলা ক্ষতিগ্রস্ত গাজাবাসীর চেয়ে মিডিয়া ফোকাসের উপর বেশি মনোযোগ দিচ্ছে। তার মতে মানবিক সাহায্য কাজে যারা যুক্ত তারা জানে এটা কতখানি গুরুত্বপূর্ণ একটি বিষয়। তিনি মনে করেন আপনি যখন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে যাবেন সেখানে আপনাকে 4টা মূল নীতি মেনে চলতেই হবে। সেগুলো হলো হিউম্যানিটি, ইম্পার্শিয়ালিটি, নিউট্রালিটি, ইন্ডিপেন্ডেন্স। এর বাইরে কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসমর্থন পাওয়ার জন্য গণমাধ্যমকে হয়তো ব্যবহার করা যেতে পারে, তবে সেটা কোনোভাবেই যেন মুখ্য না হয়ে ওঠে। আর সেই জন্যই কিন্তু তিনি তার গত বক্তৃতায় বারবার বলেছেন, আমার গল্পটা আমি পরে বলতে চাই, অথবা আমাদের নিপীড়নের শিকার হওয়ার গল্পটা মুখ্য গল্প নয়। আর এখানেই গ্রেটা অনন্য। যখনই তিনি দেখেছেন এই ইভেন্টটি মানুষের মুক্তির চেয়ে গণমাধ্যমের নজর বেশি কাড়ার চেষ্টা করছে, তখনই তিনি নিজেকে স্টিয়ারিং কমিটি থেকে সরিয়ে নিয়েছেন। অথচ আমরা সারাক্ষণই দেখি পৃথিবীর তাবৎ সব বড় মানুষেরা তাদের কাজের লক্ষ্যবস্তুই করে ফেলেন মিডিয়া অ্যাটেনশন। মানবিক সাহায্য কর্মসূচি চালাতে গিয়ে মিডিয়ার ব্যবহার নিয়ে একটা বহুল প্রচলিত উক্তি আছে। বলা হয় মিডিয়ার কাজ হবে মানুষের কষ্ট দেখানো, বিক্রি করা না। খেয়াল করে দেখেন, এখানে মানবিক কর্মী হিসেবে আপনার কষ্ট দেখানোর কথা বলা হয়নি, ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট তুলে ধরার কথা বলা হচ্ছে। আপনার উপর ফোকাস গেলে সমস্যা কি? সমস্যা হলো এই যে তখন মূল সমস্যা থেকে দৃষ্টি সরে যায়। এখন যদি সেটা করেন তাহলে গোটা ব্যাপারটার মানবিক সাহায্যে নেই, ওটা ইভেন্ট ম্যানেজমেন্ট হয়ে যায়। আজকাল অনেক জ্ঞানীগুণীরা এটাকে মানবিক ট্যুরিজমও বলতে শুরু করেছেন। এই ধরনের ট্যুরিজমে ব্যক্তি বা সংস্থার প্রচার মুখ্য হয়ে ওঠে, কিন্তু প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের চাহিদা সেখানে গণ্য হয়ে পড়ে। আর এখানেই ব্যতিক্রমী গ্রেটা থুনবার্গ। 25 তারিখ যাত্রা শুরু করার পর এই মাসের 3 তারিখে সবার আগে ইসরায়েলি বাহিনীর হাতে ধরা পড়েছে গ্রেটার জাহাজ। গত 11 দিনে গ্রেটার সোশ্যাল মিডিয়া থেকে মাত্র 6টি পোস্ট দেওয়া হয়েছে। আর এর মধ্যে 3 তারিখে গ্রেপ্তারের আগে 18 সেকেন্ডের একটি ভিডিও বার্তা দিয়ে সে শুধু জানান দিয়েছিল যে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তার সরকার যেন তাকে উদ্ধারের জন্য এগিয়ে আসে, বাস এটুকুই। ফ্লোটিলা থেকে জানানো হয়েছে গ্রেপ্তারের পর তার চুল ধরে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে, মাথা ঠেসে ইসরায়েলি পতাকায় চুম্বন করতে বাধ্য করা হয়েছে, পর্যাপ্ত খাবার এবং পানি দেওয়া হয়নি, দীর্ঘ সময় শক্ত মেঝেতে বসিয়ে রাখা হয়েছে তাকে। অথচ মিডিয়ার কাছে নিজেদের অসুবিধা নিয়ে একটা শব্দও বলেনি সে, কেননা এতে করে গাজাবাসীর উপর থেকে ফোকাস সরে যেতে পারে। গ্রেটা থুনবার্গের বয়স মাত্র 22। জলবায়ু অধিকার নিয়ে সোচ্চার এই মেয়েটা জন্মগতভাবে এসপারগার সিনড্রোম নামের একটি অটিজমে আক্রান্ত। এই রোগীদের বিশেষত্ব হলো এরা যদি কোনো বিষয়ে একবার মনোযোগ দেয় সেই বিষয়ে শেষ না দেখে ছাড়ে না। লক্ষ্য হাসিলের আগ পর্যন্ত এরা অত্যন্ত মনোযোগ ও যুক্তি নিয়ে তার পিছনে লেগে থাকে। এই রোগে আক্রান্ত আরও 2 জন মানুষ আছে। একজন হচ্ছেন ইলন মাস্ক ও আইজ্যাক নিউটন, যারা পৃথিবী বদলে দিয়েছিল। হয়তো গ্রেটা থুনবার্গও এই পৃথিবীটাকে একটা মানবিক পৃথিবী আবারও তৈরি করবে, সেই অপেক্ষায়। পোস্ট দেখুন,
ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।